পারস্য উপসাগরের আকাশে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা নিয়ে আজ পর্যন্ত কোনো দেশ খোলামেলা কিছু বলেনি। অথচ সেই রাতে একটিমাত্র ফোন কলে মাত্র 120 সেকেন্ডের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি যুদ্ধবিমানগুলোর একটিকে জরুরিভাবে আকাশে তুলতে হয়েছিল। কারণ একটাই, ড্রোনের ঝাঁক ধেয়ে আসছিল ঘাঁটির দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ড্রোন কোথা থেকে এলো, কে পাঠালো, আর আমেরিকার সবচেয়ে শক্তিশালী সামরিক পরিস্থিতি থাকা সত্ত্বেও কেন পরিস্থিতি এতটা সংকটাপূর্ণ হয়ে উঠেছিল? আর এখান থেকে শুরু হচ্ছে আসল আলোচনা। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 আসে এই অঞ্চল দিয়ে পরিবহন হয়ে। হরমুজ প্রণালী, যেটা পারস্য উপসাগরের প্রবেশপথ, সেটা বন্ধ হলে বিশ্ব জ্বালানি বাজারে ভূমিকম্প হবে। আর ঠিক এই কারণেই আমেরিকা এখন তার সবচেয়ে মূল্যবান সামরিক সম্পদ মোতায়েন রাখে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, ফিফথ ফ্লিট এয়ারবেস, সব মিলিয়ে এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি বিশাল। কিন্তু সেই উপস্থিতি এখন নতুন ধরনের হুমকির মুখে, আর সেই হুমকি আসছে ড্রোন থেকে। ইরানের বুশেহর এয়ারবেজের রাডার কন্ট্রোল সেন্টারের ডিউটিরত অপারেটররা রাত 3টার দিকে কিছু অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করেন। পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় দুটি বড় আকারের যুদ্ধ জাহাজ ইরানের সমুদ্র সীমার খুব কাছে অবস্থান নিচ্ছে। প্রথমে জাহাজগুলোর পরিচয় নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন দেশের নৌবাহিনীর চলাচল অস্বাভাবিক কিছু না, কিন্তু ইরানের উন্নত সেন্সর নেটওয়ার্ক এবং সিগন্যাল ইন্টেলিজেন্স বিশ্লেষণ করে তারা নিশ্চিত হলো এগুলো আমেরিকান নেভির জাহাজ। আর তার চেয়ে উদ্বেগজনক বিষয়, এই জাহাজগুলোর উপরে আকাশে দুটি F-22 র্যাপটর টহল দিচ্ছিল। F-22 র্যাপটর পৃথিবীর সবচেয়ে উন্নত এয়ার সুপিরিয়রিটি ফাইটার, স্টেলথ প্রযুক্তি সম্পন্ন, শত্রুপক্ষের রাডারে কার্যত অদৃশ্য। এই সংকেত ইরানের জন্য স্পষ্ট ছিল, এটা রুটিন টহল না, কিছু একটা হচ্ছে। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। ইরান সিদ্ধান্ত নিল নিজেদের বিমান আকাশে পাঠাবে, কিন্তু তাদের হাতে যা আছে F-4 ফ্যান্টম, সেটা মূলত 1960-এর দশকের ডিজাইন। একদিকে F-22 র্যাপটর, ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার, ইউনিট খরচ প্রায় $150 মিলিয়ন, সর্বাধুনিক রাডার, সেন্সর ফিউশন, সুপার ক্রুজ ক্ষমতা। অন্যদিকে F-4 ফ্যান্টম, ভিয়েতনাম যুদ্ধের সময়ের বিমান। ইরান এখনও এগুলো চালায়, কারণ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আধুনিক বিমান কেনার সুযোগ তাদের নেই। এই দুটি বিমানের মুখোমুখি হওয়া মানে সামরিক প্রযুক্তির দিক থেকে প্রায় 50 বছরের ব্যবধান। ইরানি পাইলটরা যখন আকাশে উঠলেন, তারা বুঝতে পারলেন তাদের রাডারে F-22 প্রায় দেখাই যাচ্ছে না, কিন্তু উল্টো দিকে তারা নিজেরা পুরোপুরি এক্সপোজ। তাদের ওয়ার্নিং সিস্টেমে সংকেত এলো তারা লক হয়ে গেছেন, মানে শত্রুপক্ষ তাদের টার্গেট করে ফেলেছে। সরাসরি সংঘর্ষে যাওয়া হতো আত্মঘাতে। ইরানি পাইলটরা ফিরে এলেন, কিন্তু ইরান হাল ছাড়েনি। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। ইরান বুঝেছিল প্রযুক্তিগত ব্যবধান এত বেশি যে প্রচলিত যুদ্ধবিমান দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করা সম্ভব না। কিন্তু তারা একটা বিকল্প পথ বেছে নিল। তারা সরাসরি মিসাইল ব্যবহার করেনি। কেন? কারণ আধুনিক যুদ্ধবিমানে এমন সেন্সর থাকে যেগুলো মিসাইল লঞ্চের সিগন্যাল ধরতে পারে। একবার কোনো এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল ছোড়া হলে সেই সিস্টেমের সঠিক অবস্থান শত্রুপক্ষের কাছে প্রকাশ হয়ে যায়, আর পরবর্তীতে সেটাই আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে। তাই ড্রোন পাঠানো ছিল অনেক বেশি হিসাবী সিদ্ধান্ত, নিজেদের অবস্থান গোপন রেখে শত্রুকে চাপে রাখা। প্রথম ধাপে দুটি ড্রোন পাঠানো হলো আমেরিকান যুদ্ধবিমানের দিকে, কিন্তু সেগুলো বেশি দূর যেতে পারেনি। মাত্র কয়েক মিনিটেই সেগুলো আকাশ থেকে ধ্বংস করা হলো। ঠিক কিভাবে? মিসাইলে নাকি ইলেকট্রনিক ওয়ারফেয়ারে, সেটা আজও নিশ্চিত করে কেউ বলেনি। কয়েকটি ড্রোন সরাসরি রওনা হলো আরব আমিরাতের সেই সামরিক ঘাঁটির দিকে, যেখানে মোতায়েন ছিল আমেরিকার B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে যখন একাধিক ড্রোনের সংকেত ধরা পড়ল, পরিস্থিতি মুহূর্তেই বদলে গেল। জরুরি সাইরেন বেজে উঠল, সৈন্যরা ছুটতে শুরু করলো, টেকনিশিয়ানরা বিমানের দিকে দৌড়ালো। কিন্তু সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল একটাই, B-2 স্পিরিটকে বাঁচাতে হবে। একজন অভিজ্ঞ পাইলটের ফোনে জরুরি কল এলো, নির্দেশ পরিষ্কার, 2 মিনিটের মধ্যে বিমান আকাশে তুলুন। স্বাভাবিক অবস্থায় B-2 বোমারু বিমানকে টেক অফের জন্য প্রস্তুত করতে কমপক্ষে 15 থেকে 20 মিনিট লাগে। সিস্টেম চেক, ইঞ্জিন ওয়ার্ম আপ, ফ্লাইট প্ল্যান ভেরিফিকেশন, একটি দীর্ঘ চেকলিস্ট আছে। কিন্তু সেই রাতে হাতে ছিল মাত্র 120 সেকেন্ড। পাইলট দৌড়ে ককপিটে উঠলেন। স্ট্যান্ডার্ড চেকলিস্টের বড় অংশ বাদ দিয়ে জরুরি স্টার্ট আপ প্রসিডিউর শুরু হলো। ইঞ্জিন গর্জে উঠল, বিমানটির রানওয়ে ধরে ছুটল, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে $2 বিলিয়ন সেই বোমারু বিমান আকাশে উঠে গেল। এই ঘটনাটি বাইরে থেকে দেখলে মনে হবে আমেরিকা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে, বিমান বাঁচিয়েছে, সফল। প্রথমত, 2 মিনিটে বিমান সরাতে হয়েছে, এটাই প্রমাণ করে যে আগে থেকে পর্যাপ্ত সতর্কতা ছিল না। দ্বিতীয়ত, একটি ঘাঁটিতে বিশ্বের সবচেয়ে দামি বিমান রাখা হয়েছে, কিন্তু সেই ঘাঁটির ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী ছিল সেটা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তৃতীয়ত, ড্রোনের ঝাঁক ঘাঁটির খুব কাছাকাছি পৌঁছে
মুছে গিয়েছিল। এটা মানে প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সব ড্রোন আটকাতে পারেনি। গত এক দশকে যুদ্ধের চরিত্র পাল্টে গেছে। আগে সামরিক শক্তি মাপা হতো যুদ্ধ বিমান, ট্যাঙ্ক আর ক্যারিয়ারের সংখ্যায়। এখন কয়েক হাজার ডলারের একটি ড্রোন কয়েক বিলিয়ন ডলারের সামরিক সম্পদকে হুমকিতে ফেলতে পারে। ইয়েমেনে হুতিরা সৌদি আরামকোর তেল শোধনাগার ড্রোন হামলায় চালিয়ে বিশ্ব তেল বাজারে শক তৈরি করেছিল। ইউক্রেন যুদ্ধে ছোট ছোট এফপিভি ড্রোন দিয়ে রাশিয়ার কোটি কোটি ডলারের ট্যাঙ্ক ধ্বংস করা হচ্ছে। আর ইরান গত কয়েক বছরে ড্রোন প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে। তাদের শাহেদ সিরিজের ড্রোন রাশিয়া ইউক্রেনে ব্যবহার করছে। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া সবাই ইরানি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে। এটাই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মূল ধারণা। আপনার কাছে বিলিয়ন ডলারের বিমান নেই, কিন্তু হাজার ডলারের ড্রোন দিয়ে আপনি সেই বিমানকে হুমকিতে ফেলতে পারেন। আর এই ঘটনা প্রমাণ করলো এমনকি আমেরিকার মতো সামরিক পরাশক্তিও এই ধরনের হুমকি থেকে পুরোপুরি নিরাপদ নয়। নাকি এটা শুধু শুরু, সামনে আরো বড় কিছু আসতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সেই রাতে যুদ্ধ করতে আসেনি, ইরান এসেছিল পরীক্ষা নিতে। আমেরিকার দুর্বলতা কোথায়, প্রতিক্রিয়ার সময় কত, কোন পয়েন্টে প্রতিরক্ষা ভেদ করা সম্ভব, এই তথ্যগুলো সংগ্রহ করাই ছিল মূল উদ্দেশ্য। আর সেই তথ্য যদি ইরানের হাতে থাকে, তাহলে ভবিষ্যতে আসল আক্রমণ কেমন হতে পারে সেটা ভাবলেই উদ্বেগ বাড়ে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই ঘটনার পর কোনো পক্ষই বিস্তারিত কিছু প্রকাশ করেনি। আমেরিকা চুপ ছিল, কারণ স্বীকার করলে প্রশ্ন উঠবে, তোমাদের এত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে ড্রোন ঘাঁটির এত কাছে পৌঁছে গেল কিভাবে? ইরান চুপ ছিল, কারণ প্রকাশ্যে দাবি করলে সরাসরি সামরিক প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হতো। আর আরব আমিরাত চুপ ছিল, কারণ তাদের ভূখণ্ডে এই ধরনের ঘটনা ঘটেছে স্বীকার করলে দেশটির নিরাপত্তা ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হতো। বিনিয়োগকারীদের আস্থায় ধাক্কা লাগতো। তিন পক্ষেরই চুপ থাকায় রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ ছিল, কিন্তু এই নীরবতাই প্রমাণ করে ঘটনাটি কতটা গুরুতর ছিল। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? ইরানের কৌশল কি সত্যি আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী হুমকি, নাকি আমেরিকা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।